নমস্কার। গল্পের সাহিত্য ইউটিউব অডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অনবদ্য ছোট গল্প, আমার ছাত্র। মানুষের প্রতি মানুষের এই যে হিংসা, এই যে উলঙ্গ বর্বরতা আচরিত হচ্ছে সভ্যতার নামে, শত বৎসরের শিক্ষা সংযম এক মুহূর্ত যাতে করে তৃণের মতো উড়ে গেল, উদগ্র লোভ, হিংসা ও লালসার এই যে নগ্ন মূর্তি দেখা গেল চোখে, তাতে দমে গেলে চলবে না। মানুষ এখনো আছে, মানবতা আছে। মনুষ্য সমাজ থেকে লজ্জায় মুখ ঢেকে বিদায় নেবার সময় ভগবান এদেরই দিকে ফিরে ক্ষীণ আশ্বাসের বাণী শুনতে পান, আর শুনতে পেয়ে থমকে দাঁড়ান। আমাদের গণেশ দাদার কথা বলবার যোগ্য বলে এতদিন ভাবতামই না, কিন্তু আজ দেখছি গণেশ দাদার ছবি আমার মনের পটে মস্ত বড় হয়ে ফুটে উঠেছে। এর আর একটা কারণ যে গণেশ দাদা আমার ছাত্র। গণেশ দাদার নাম গনসা মুচি। আমাদের গ্রামের মুচিপাড়ার ছোট্ট খড়ের চারচালা ঘরে দুটি গরু ও 4-5টি বাছুর এবং স্ত্রীপুত্র নিয়ে উঠানে লাউ মাচা, পুঁই মাচা বানিয়ে, পুনকে নোটে শাক বুনে, মেটে আলু ও বুনো ওল তুলে হাটে বিক্রি করে সংসার চালাত। যখন পাঠশালায় পড়ি তখন হরিশ জ্যাঠামশায়ের বাড়ি গণেশ মুচি কৃষাণের কাজ করে। আমরা গণেশ দাদা বলে ডাকতাম, অন্য লোকে বলতো গনসা মুচি। মিশ কালো, দোহারা গড়ন, মুখে এক প্রকার শান্ত দীন ভাব, লাজুক নম্র চোখ দুটি, সর্বদাই যেন অপ্রতিভ, যেন কি একটা মহা অপরাধ করে ফেলেছে সে। হরিশ জ্যাঠামশাই কড়া প্রকৃতির গ্রাম্য গাঁতিদার। গণেশ দাদাকে ডেকে বলতেন, হে গনসা, বাবলাতলা জমিতে দর দেওয়া হয়েছে? গণেশ অমনি হাত কচলাতে কচলাতে বলতো, আগে না বাবা ঠাকুর, কাল তো মোটে লাঙল দিলাম। হারামজাদা, এতদিন ঘুমোচ্ছে রে নাকে তেল দিয়ে? কবে বলেছি চষতে ওই ভুঁই? জমিতে লাঙল না লাগলি কি আর করব বাবা ঠাকুর, আজ সাঁঝবাতির মধ্যে দোয়ার দিয়া দেবানি। না দিলে জুতিয়ে তোমার আজ হাড় খুলে নেব, মনে থাকে যেন। গণেশ দাদা আমরা যেখানে খেলা করছি সেখানে এসে হেসে বলতো, বাবা ঠাকুর চটে গিয়েছেন। আমি বলতাম, ও গণেশ দাদা, ইংরেজি জানো? ইঞ্জিরি কনে থেকে জানবো, মুই কি লেখাপড়া জানি? শিখবে? শিখিয়ে দাও দাদা ঠাকুর, তো শিখি। শেখো, ওভার মানে ওপর। কি? ওভার মানে ওপর, উড মানে কাঠ, আর কাউ মানে গরু। গণেশ দাদা মুখস্থ করতে লাগলো। ইউপি পাঠশালায় কুঞ্জ মাস্টারের শেখানো যত বিদ্যা আমার মাথায় ভিড় করে তাদের উগ্রতায় আমাকে ব্যতিব্যস্ত করে তুলছিল, তা সবগুলো গণেশ দাদার ঘাড়ে না চাপাতে পারলে আমার যেন নিস্তার ছিল না। সেই থেকে গণেশ দাদার ইংরেজি শিক্ষার ভার আমি সহস্তে গ্রহণ করলাম। গোটা ওয়ার্ডবুকখানা গণেশ দাদাকে কণ্ঠস্থ করাবার সে কি দুঃসাধ্য প্রচেষ্টা আমার। মুখে মুখে শেখানো ছাড়া অবশ্যই অন্য উপায় ছিল না। গণেশ দাদার ভাষাতেই বলি, মা সরস্বতীর ঘরের ঝঞ্ঝাট কখনো মারাইনি যে। গণেশ দাদা কিন্তু শিখল অনেক কথা। শ্রুতি স্মৃতির প্রাচীন উপায়ে প্রায় ডজন খানেক ইংরেজি শব্দের ঐশ্বর্যে সে ঐশ্বর্যবান হয়ে উঠল। আমিও শিষ্যগর্বে গর্বিত হয়ে উঠলাম। আমার সে গর্ব মাঝে মাঝে বড় অশোভনভাবে আত্মপ্রকাশ করত, গণেশ দাদার লাজুকতা ও অপ্রতিভ ভাবকে আরও বাড়িয়ে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, হরিশ জ্যাঠামশাইয়ের বাড়ি তার বড় ছেলে ফুটুদাকে বিয়ের জন্য কন্যাপক্ষ দেখতে এসেছে। 2-3টি ভদ্রলোক, শ্যামনগরের কাছে কোথায় বাড়ি। আমরা ছেলেরা বলাবলি করলাম, শ্যামনগর অর্থাৎ শহরের দিকে যতই বাড়ি হোক বাছাধনদের, আমাদের অজপাড়াঙ্গা বলে
যে নাক সিটকোবেন তা হতে দিচ্ছি না। দেখিয়ে দেব এ গ্রামের একজন মুচি কৃষাণও ইংরেজি কেমন জানে। সেই ভদ্রলোকের দল যখন হরিশ জ্যাঠামশাইয়ের চণ্ডীমণ্ডপে বসে আছে, তখন আমি গণেশ দাদাকে ডেকে বললাম, এই দেখুন, এদের মাইন্দার কেমন ইংরেজি জানে। তাদের মধ্যে একজন কৌতূহলের সুরে বলল, তাই নাকি, দেখি দেখি। আমি অমনি বলি, গণেশ দাদা, ওভার মানে কি? গণেশ হাত ওপরে তুলে বলল, ওপর। ওয়াটার জল, স্কাই আকাশ ইত্যাদি। এক ডজন শব্দের ক্ষীণ পুঁজি শেষ হতেই আমি থেমে গেলাম। গণেশ দাদার দিকে শহরের চালবাজ লোকদের সপ্রশংস দৃষ্টি পড়ুক, এই আমার ইচ্ছে ছিল। আমার উদ্দেশ্য সফল হলো। শহুরে বাবুরা ওর দিকে চেয়ে চেয়ে বললে, বাহ বাহ, এই লোকটি তো বেশ, কি নাম তোমার? বেশ বেশ, এদিকে এসো। ওরা 4 আনা বকশিস করলে তখনই। অর্থকরী বিদ্যা বটে ইংরেজি। সেই থেকে গণেশ দাদার কি উৎসাহ ইংরেজি শেখবার। 7 দিনের মধ্যে আর 1 ডজন শব্দ কণ্ঠস্থ করে ফেলল। আরেক দিনের কথা মনে পড়ে। শীতকাল, বাড়িতে রুটি হচ্ছে, দুধ আর গুড় দিয়ে খাবো বলে মনে খুব ফুর্তি। এমন সময় পীতম্বর রায় জ্যাঠামশাইদের বাড়ি হইচই শুনে সেদিকে গেলাম। গিয়ে দেখি তার চণ্ডীমণ্ডপের সামনে লোকে লোকারণ্য। পীতাম্বর রায়, হরিশ জ্যাঠামশাই, নবীন চক্রবর্তী প্রভৃত বিশিষ্ট ভদ্রলোকেরা চণ্ডীমণ্ডপে বসে। পীতাম্বর রায় খুব চিৎকার করছেন ও হাত পা নাড়ছেন। উঠোনের মাঝখানে গণেশ দাদা মুখ চুন করে দাঁড়িয়ে রয়েছে। ব্যাপার শুনে বুঝলাম পীতাম্বর রায়ের একটি গরু আজ 2 দিন হারিয়ে গিয়েছিল। আজ সেটা গণেশ দাদার বাড়ির পিছনে মুচিপাড়ার বড় আমবাগানে লতা দিয়ে বাঁধা ছিল এবং তার লেজকে দা দিয়ে অনেকখানি কেটে দিয়েছে। ঝরঝর করে রক্ত পড়ছে লেজ দিয়ে। এই অপরাধের সন্দেহ গিয়ে পড়েছে গণেশ দাদার ওপর। কারণ প্রথমত মুচিরা গরুর চামড়া বিক্রি করে, দ্বিতীয়ত গরু গণেশ দাদার বাড়ির পিছনে বাঁধা ছিল, তৃতীয়ত গণেশ দাদা গরিব। সুতরাং গণেশ দাদাই রাত্রে গরুটি কেটে চামড়া খুলে নেওয়ার উদ্দেশ্যে সেটাকে লুকিয়ে রেখেছিল তার বাড়ির পিছনের আমবাগানে। দায়ের কোপও সেই মেরেছে। পীতম্বর রায়ের ও হরিশ জ্যাঠামশাইয়ের যুক্তির মধ্যে যে ফাঁক ছিল তা কারও চোখে পড়ল না। গণেশ দাদার বক্তব্য প্রথমত সুসম্বন্ধ নয়, দ্বিতীয়ত ভয়ে তার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছিল। সুতরাং আত্মপক্ষ সমর্থনে সে পটুত্বের বিশেষ পরিচয় দিতে পারল না। উফ, সে কি মাঠটাই মারলেন পীতাম্বর জ্যাঠামশাই। ওকে পা দিয়ে চটি জুতো খুলে কতকাল কেটে গিয়েছে, দীর্ঘ 35-36 বছর, কিন্তু আজও আমি চোখের সামনে গণেশ দাদার যন্ত্রণা ও লজ্জাকাতর মুখ দেখতে পাই। মার বটে একখানা। শুধু শোনা যায় পীতম্বর রায়ের তর্জন গর্জন এবং চটাং চটাং চটি জুতোর শব্দ গণেশ দাদার পিঠে। পিঠ ফেটে রক্ত পড়তে লাগলো দরদর করে। তখনও পীতম্বর জ্যাঠার থামবার চেহারা ছিল না। নীলু বাণজ্যের ছেলে মণিদাদা, জোয়ান ছোকরা, দৌড়ে গিয়ে পীতম্বর রায়ের হাত ধরে টেনে এনে নিরস্ত করল। আহা, গণেশ দাদা বসে হাপুস নয়নে কাঁদতে লাগলো। আমি জানতাম গণেশ দাদা নির্দোষ। আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো গণেশ দাদার কান্না দেখে। ইচ্ছে হলো পীতাম্বর জ্যাঠার কান ধরে কেউ এখনই ঘুরপাক দেয় তো আমার মনের রাগ মেটে। এসব বাল্যকালের কথা। সারা বাল্যকাল ধরে দেখেছি গণেশ দাদার লোকের ফাইপরমাস খাটতে খাটতে দিনান্তে এক থালা রাঙা আউশ চালের ভাত কায় ক্লেশে জোগাড় করছে। তাতেই তার কি খুশি। ও গণেশ দাদা, আজ কি খেলে? আমি হয়তো প্রশ্ন করি। তখন গণেশ দাদা আস্তে আস্তে বলবে, যেন কল্পনার খাদ্যগুলো সে আবার পরম তৃপ্তির সঙ্গে আস্বাদ করছে। খেলাম, তা খেলাম মন্দ নয়। তোমার ওই বর দিদি
রেঁধল অনেকগুলি। খেলাম ধরো ভাত, শুল্কর নাঙা ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে, ঝিঙের ঝাল, আর বাগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা আর তেঁতুল। তা বেশ খেলাম বাবু, কি বলো? বেশ খেয়েছ, আবার কি খাবে? কোনোদিন জিজ্ঞাসিত না হয়েও একগাল হেসে বলতো, দাদা ঠাকুর আজ খুব খেলাম। কি গো গণেশ দাদা, কি বলো দিনি? গণেশ দাদা সকৌতুকে আমার দিকে তাকায়। তা কি জানি, তুমি বলো। আজ তোমার বউ দিদি বড্ড করলে। উস্তের শাক আর দয়া কলা দিয়ে একটা তরকারি আর পান্তা ভাত। খাবারটা লোভনীয় বলে মনে না হলেও মৌখিক তারিফ না করে উপায় নেই গণেশ দাদার কাছে। খাবার তো এই দশা, পরনে ময়লা ছেঁড়া কাপড় কিংবা গামছা ছাড়া গণেশ দাদার ছবি মনে করতে পারি না। অথচ ব্রাহ্মণ পাড়ার অর্ধেক কাজে গণেশকে না হলে চলেই না, বেশিরভাগই ব্যাগার। ওরে কংসা, আজ উঠোনের কাঠগুলো ঘরে তুলে দিয়ে আসিস তো। গরুটু পন্টে গিয়েছে রে, তুই দুপুরবেলা একবার এসি গরুটু আজ এনে দিবি, বুঝলি? কংসা, কংসা, গাছের নারকেল গুলো ফেলে দিতে হবে ও বেলা। কনসা, আমার গাছের দোকানে কাঁচকলা হাট থেকে বিক্রি করে দিতে হবে বাবা। শুধু মিষ্টি কথা, ব্যাস ওই পর্যন্ত। কখনো গণেশ দাদা মুখ ফুটে একটা পয়সা মজুরি এসব ফাইফরমাসের খাটার জন্য চাইতো না, বরং বলতো, ব্রাহ্মণ দেবতা, ওনাদের পা ধোয়া জল খেলি সজ্ঞ, ওনাদের একটু সেবা করব, তার আবার পয়সা। কিন্তু শুধু ব্রাহ্মণের নয়, আমি যে কোনো জাতির সেবা করতে দেখেছি ওকে অম্লান বদনে। জেলে পাড়ার অথর্ব বুড়ি বিন্দের মাকে তার সঞ্চিত তেঁতুল কাঠের গুঁড়ি কুড়ুল দিয়ে চেলা করে দিতে দেখেছি। কত ক্রিয়াহীন মধ্যাহ্নে ব্রাহ্মণ পাড়ার চণ্ডীমণ্ডপগুলি যখন অলস যুবক ও প্রৌঢ়দের পাশা দাবা ক্রীড়ার বিবিধ ধ্বনিতে অথবা দিবানিদ্রাভিভূত ব্যক্তিদের নাসিকা গর্জনে মুখরিত, তখন গণেশ দাদা কারো তেঁতুল গাছে তেঁতুল পেড়ে দিচ্ছে, না হয় কারো কলাইয়ের গাছ বোঝাই গাড়ি চালিয়ে খামারে আনছে। ঘামে ওর সারা দেহ ভিজে, মাথার চুল ধুলি ধূসর, পেটে পেট লেগেছে, কারণ এখনো খাওয়া হয়নি। কখনো দেখিনি গণেশ দাদা কারোর সঙ্গে ঝগড়া করছে কিংবা চড়া সুরে কথা বলছে। আমার বাল্যকাল কেটে গেল। কলেজে পড়ে দুটো পাশ করে গ্রামে ফিরে যেতে পথেই গণেশ দাদার সঙ্গে দেখা বেলতলার মাঠে। গণেশ দাদা গরু চড়াচ্ছে, মাঠের মধ্যে একটা গাছতলায় দাঁড়িয়ে। পাশ দিয়েই আমার পথ। গণেশ দাদাকে ডেকে বললাম, ও গণেশ দাদা, চিনতে পারো? তা চিনতে পারবো না? দেখো দিনি, দা ঠাকুর, কোলেপিটি করে মানুষ করলাম, আর চিনতে পারবো না? কত বছর দেখিনি, কোথায় ছিলে একদিন আমাদের ভুলে? মামার বাড়ি। তুমি তো বুড়ো হয়ে গিয়েছো দেখছি, মাথার চুল পেকেছে। হ্যাঁ গণেশ দাদা। ও মা, তোমাদের কোলে করে মানুষ করলাম, তোমরাই কত বড় হয়ে গেলে, মুই আর বুড়ো হব না? বয়স কি কম হলো বাবা? ভালো আছো গণেশ দাদা? হ্যাঁ ভালো, তোমরা সব ভালো? গণেশ দাদাকে এই বয়সে গরু চড়াতে দেখে আশ্চর্য হলাম, কারণ পল্লীগ্রামে গরু চড়ানো হলো বিষয়কর্মের প্রথম সোপান। সাধারণত বালকেরা এই কাজ করে থাকে, তারপর ক্রমোন্নতির ধাপে ধাপে উঠতে শুরু করে। মোটামুটি সেটা এই রকম: 1. গরু চড়ানো 17 বছর পর্যন্ত। 2. জন খাটা 16-17 থেকে 30 বছর বয়স পর্যন্ত। 3. অপরের কৃষাণগিরি করা 25-30 থেকে 40 পর্যন্ত। 4. নিজের জমিতে চাষাবাদ করা। 5. বাড়িতে ধানের গোলা বাঁধা। 6. কিন্তু
এই লিখছি কেন? এ ভাগ্য সকলের হয় না। ব্যবসাদার মাত্রই কি টাটা বিড়লা হয়? তবু এটার উল্লেখ করতেই হবে, প্রত্যেক চাষির স্বপ্ন, প্রত্যেক রাখালের অলস মধ্যাহ্নের স্বপ্ন, প্রত্যেক দিন মজুরের বর্ষা দিয়ে এক হাঁটু জলকাদায় ধান বপন করতে করতে ক্লান্তি অপনোদনের স্বপ্ন। এটি উল্লেখ না করলে চলবে না। সেটি হলো নিজে মহাজন হয়ে নিজের গোলা থেকে অপরকে ধান কর্জ দেওয়া। এই উচ্চতম ষষ্ঠ স্তর প্রাপ্তি বহু পুণ্যের ফলে ঘটে। যাক, কিন্তু গণেশ দাদা এই বয়সে বিষয়কর্মের প্রথম সোপানটিতে কেন, এই প্রশ্ন আমার মনে না উঠে পারল না। পাড়া গাঁয়ে এই বয়সেও যারা গরু চড়ায়, বুঝতে হবে তারা ভাগ্যলক্ষ্মী দ্বারা নিতান্তই অবহেলিত, তারা নিতান্তই অভাজন। এই প্রশ্ন গণেশ দাদাকে করলাম না, যদিও মনে কষ্ট পায়। আমার কিন্তু মনে বড় কষ্ট হলো পক্ক কেশ গণেশ দাদাকে পাঁচন হাতে তালপাতার ছাতি মাথায় গরু চড়াতে দেখে। গণেশ দাদা বললে, বসো বসো দাদা ঠাকুর, তামুক খাবা? ও শিখিনি। এতটুকু দেখেছি তোমারে, কত বড্ডা হয়ে গিয়েছ। হ্যাঁ, জিজ্ঞাসা করো দিনি সেই ইঞ্জিরি মনে আছে কিনা দেখি। ও অনেক দিনের কথা। উচ্চ প্রাইমারি পাঠশালা সেই দিনগুলি কতকাল আগে অতীতে মিলিয়ে গিয়েছে। আজ 15 বছর আগের ব্যাপার সেই গণেশ দাদাকে ইংরেজি শেখানো। কি কি শিখিয়েছিলাম তাই কি ছাই আমার মনে আছে। গণেশ দাদা কিন্তু হাসি হাসি মুখে জিজ্ঞাসু নেত্রে চেয়ে আছে আমার দিকে। বললাম, তুমি বলতে আরম্ভ করো না। ও ভার মানে ওপর। বাহ, বেশ বেশ। তারপর? তুমি জিগো না দাদা, আমি বলি। জল, ওয়াটার। আকাশ, স্কাই। দুধ, মিল্ক। গণেশ দাদার মুখে বিজয়ীর গর্বিত হাসি। তুমি তো ঠকাতে পারলে না দাদাবাবু, এতদিন পরেও ভাবটা এই রকম। আমি ভাবছি এই ইংরেজি শিখে তালপাতার ছাতি মাথায় গোচরণরত গণেশ দাদার কি উপকার হবে। গণেশ দাদা বললে, বলো বলো। পিঁপড়ে। পিঁপড়ে? ওরা তো শেখাওনি দাদা ঠাকুর, ও তুমি শিখোনি। যা শিখিয়েছিলে তাই মুই একটাও ভুলিনি। তা ওটা মোরে শিখিয়ে দাও। পিঁপড়ের ইঞ্জিরি কি? অ্যান্ট। অ্যান্ট 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 অ্যান্ট। জিউলি গাছটার তলায় বিশ্ববিদ্যালয়ের সদ্য গ্র্যাজুয়েট আমি আমার পক্ক কেশ গোচরণরত এই ছাত্রকে ইংরেজি ভাষার পাঠ দিতে দিতে বড্ড দেরি করে ফেলি। বেলা যায় দেখে গণেশে আমাকে বললে, তুমি এসো দাদা ঠাকুর, মুই গরু কড়ারে জল দেখিয়ে আনি পোড়ার খালে। আজ অনেক কথা শেখলানি। এসব দেশ মূর্খ দেশ, লেখাপড়ার কথা কেউ বলেই না। মোর মতো ইঞ্জিরি কজন জানে? ওই তো সব রাখাল ছোঁড়ারা গরু চড়াচ্ছে। কই ডেকে শুধো না, জলের ইঞ্জিরি, ধানের ইঞ্জিরি। সব মুরুক্কু দাদা ঠাকুর, সব মুরুক্কু। পোড়ার খালে মাছ পড়ছে আজকাল গণেশ দাদা? ওই হচ্ছে 2-4টে। বান ফুলুই তেচুকো, চলো না একদিন ধরতে যাই। যাব, 2-1 দিন পরে যাব। যে কটা দিন গায়ে থাকবো মোরে শেখাবা তো? নিশ্চয়ই। এবার তোমাকে 4 ডজন ইংরেজি কথা না শিখিয়ে আর তোমাদের বাপ মায়ের আশীর্বাদে যা মুই শিখেছি তাতেই মোর সামনে কেউ দাঁড়াতে পারবে না। ওই তো হিবু গরামির ছেলে ওসমান গরু চড়াচ্ছে, ডেকে শুধোও না। গণেশ দাদা দূরে গোচারণরত একটি 13-14 বছরের বালকের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গ্রামে এসে গণেশ দাদার কথা লোককে জিজ্ঞাসা করলাম, ওর অবস্থা এত খারাপ হলো কেন? কারণ শুনলাম
ওর 2 ছেলেই মারা গিয়েছে। বুড়ো হয়েছে বলে লোকের বাড়িতে কৃষাণের কাজে কেউ আর রাখতে চায় না। জমিদারের দেনার দায়ে সামান্য একটু ভিটে সংলগ্ন জমি ছিল, তাও বিক্রি হয়ে গিয়েছে। নিজের লাঙল নেই বলে ভাগে চাষ করবার উপায়ও নেই। যার লাঙল নেই তাকে বর্গা দেবে কে জমি? সুতরাং এই বয়সে বাধ্য হয়ে ওকে গরু চড়াতে হচ্ছে। গণেশ দাদার বাড়িতে গেলাম একদিন। ও বসে বসে কঞ্চি চাঁচছে, ঝুড়ি বুনবে। ঝুড়ি তৈরি করে হাটে বেচলে পয়সা হয়, কিন্তু ও ঝুড়ি বুনছে পরের ব্যাগার, এ আমি জানি। এর একটা মস্ত কারণ, ওকে পরের বাঁশঝাড় থেকে কঞ্চি কেটে আনতে হয়। অপরে তার দাম স্বরূপ নেয়, একটা ঝুড়ি না তো একটা গাছ ঘেরা কঞ্চির ঠোঙা। গণেশ দাদার ঘরে কঞ্চির ঝোপের বেড়া, চালে খড় নেই। একটা চাল কুমড়ো লতা উঠিয়ে দিয়েছে চালে। চাল কুমড়োর ফুল আর ফল যথেষ্ট হয়েছে। লতাগুলো চাল ছাড়িয়ে এদিক ওদিক ঝুলে পড়ে বাতাসে দুলছে। একটা ধাড়ি ছাগল ঘরের ছ্যাঁচতলায় পরম তৃপ্তিতে কাঁঠাল পাতা চর্বণ করছে। ওর বউ গৃহকর্ম করছে। বেশ লাগলো আমার। ঘরে পেতল কাঁসার সংস্পর্শ নেই। মাটির কলসি, মাটির হাঁড়ি, সরা, মাটির ডাবর, মাটির ভাঁড়ে জল রাখা আছে। ভাত খায় কলার পাতায়, নয়তো চামটার বিলের পদ্ম পাতায়। আমাকে বললে, চাল কুমড়ো একটা নিয়ে যা দাদা ঠাকুর। ও আমি কি করব? নিয়ে যা, বেশ শুক্তুনি করো তোমরা। মোরা শুক্তুনি রাঁধতে জানি নে। বামুন বাড়িতে কত শুক্তুনি খেয়েছি আগে, পস্কার লাগে। কেন, বৌদিদি শুক্তুনি করতে জানে না? অত তেল মশলা কোনে পাবো মোরা? দাদা ঠাকুরের যেমন কথা, ওসব তরকারি কি মোরা খেতে জানি না পারি? ওদের ঘরের দাওয়ায় একজন খুনখুনে বুড়ি ছেঁড়া কাঁথা গায়ে শুয়ে আছে। অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিলাম। গণেশ দাদাকে জিজ্ঞাসা করাতে ও বলল, আরে ও সেই রতনের মা, ওরে চেনো না? রতন ঘর ছেড়ে পালিয়েছে এক বাগদি মাগিকে নিয়ে। ওর মা যায় কোনে, কেউ দেখে না। 2 দিন না খেয়ে ঘরের মধ্যে পড়েছিল, তাই ওর এনে রেখে দিলাম মোর এখানে। চৌকির উপর না খেয়ে মরবে, পাড়া পীর্তিবাসী থাকতে চৌকি কি দেখা যায়? তাই ওরে এনে রেখে দিলাম, যদি মোদের জোটে তোমারও একবেলা জুটবে। তাও নড়তে পারে না, জ্বর, সর্দি, কাশি। একটু হোমিওপ্যাথি ওষুধ এনে দিয়েছিলাম ওই জগানন্দপুরের ডাক্তারবাবুর কাছ থেকে, 2 আনা নীল। তো যদি কোনো উপকার হলো দাদা ঠাকুর। দাদা ঠাকুর, তুমি জানো হোমিওপ্যাথি? না না, আমি জানি না। আচ্ছা, আমি দেখব এখন ওবেলা ওষুধের ব্যবস্থা। কি দেব তোমারে দাদা ঠাকুর ভাবছি। না না, কিছু দিতে হবে না, তুমি কথা বলো, আমি শুনি। কিন্তু কথা কইতে গণেশ দাদা জানে না। তার সংকীর্ণ জীবনযাত্রার ক্ষেত্রে যে অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে আজ 50-55 বছর ধরে, সে যতই সামান্য হোক, বলতে জানলে তাই নিয়ে চমৎকার কথার জাল রচনা করা যেত, যা আকাশকে বাতাসকে রাঙিয়ে দিতে পারত, শুকনো ডালে ফুল ফোটাতে পারত, চামটার বিলের পদ্ম ফুলের পদ্মগন্ধি রেণু আমার নাকে উড়িয়ে নিয়ে আসতে পারত। গণেশ দাদা সেসব পারে না। তবু ওর সঙ্গ আমার এত ভালো লাগে, কথার দরকার হয় না। ও নিরূপকরণ ও অনাড়ম্বর সাহচর্যই আমার মনে একটি মৌন লিরিকের আবেদন বহন করে আনে। সেবার চলে আসার পর 5-6 বছর পরে গণেশ দাদার সঙ্গে আবার দেখা। গণেশ দাদার মাথার চুল পেকে একেবারে সনের নুড়ি হয়ে গিয়েছে। পিঠের দিকটা বেঁকে একটু কুঁজো হয়ে গিয়েছে সামান্য। শরৎকাল, পুজোর ছুটি। সেবার নদীতে একটু বন্যার আভাস দেখা দিয়েছে। কাশফুল ফুটে আলো করেছে নদীর 2 পাড়। নদীর ধারের মাঠে গণেশ গরু চড়াচ্ছে। খুঁজতে খুঁজতে বার করলাম ওর মাথার চুল আর ওর চারপাশে কাশফুল একই রকম দেখতে।
বৃদ্ধ গণেশ দাদা সেই 5-7 বছর আগের মতো তালপাতার ছাতি মাথায় দিয়ে লাঠি হাতে গরু চড়াচ্ছে। কোঁচড় থেকে বের করে কি খাচ্ছিল, আমায় দেখে লজ্জিত সুরে বললে, শৈরবীর মা দুটো চাল ভাজা দিলে, বললে গরম গরম এক খোলা নামিয়ে ফেললাম, তুমি দুটো নিয়ে যাও, তাই নিয়ে এলাম, বেশ লাগে খাতি। তা এলে কবে দাদা ঠাকুর? আর দেখো বড্ড বুড়ো হয়ে পড়েছি, তুমি আসছো কিন্তু মুই বুঝতে পারলাম না। বলি, কেডা আসে বাবুখানা? চকি তেমন আর ঠাওর হয় না গো। চাল ভাজা খাচ্ছ? দাঁত আছে? তা আছে তোমার বাপ মায়ের আশীর্বাদে। বলি, ও কথা যাক, বিয়ে থা করেছ? না, বিয়ের আর বয়স নেই। কি কথা বলো দাদা ঠাকুর, তোমারে কোলে করে মানুষ করলাম, কালকের কাঁচা ছেলে, বয়স ফুইরে গেল তোমার। ও কথা বলুনি, মানক্ষীকে দেখে চক্ষু বুঝবো। বিয়ে করো। কি করছো আজকাল? চাকরি করছি। বেশ বেশ, মোদের শুনেও সুখ। তা বসো, এই গাছটার ছিঁয়াতে বসো। হ্যাঁ দে, তোমরা টুপি পরো। বেনার ডাঁটার খাসা টুপি বুনি দিতে পারি, পস্কার সাহেবের টুপি নেবা? না না, আমি সাহেবের টুপি পরি না। বসো, জিরো বড্ড রোদ্দুর। কি সুন্দর নীল আকাশ, কাশফুলে ভরা বিস্তীর্ণ মাঠের উপরে হুমড়ি খেয়ে আছে। সাধারণ ধরনের নীল নয়, সে এক অদ্ভুত ময়ূরকণ্ঠী রঙের নীল। ওপার থেকে হু হু হাওয়া বইছে। গণেশ দাদার মাথার সাদা চুল বাতাসে কাশফুলের মতো উঠছে। আমার কাছে ছবিটি বেশ লাগে। গণেশ দাদা এবার চাল ভাজা খাওয়া শেষ করে নদীর পাড় বেয়ে জলে নেমে দুহাতে আজলা করে জল খেয়ে নিয়ে সরস তৃপ্তির সঙ্গে আহ বলে একটা দীর্ঘ স্বর উচ্চারণ করল। আমার কাছে এসে বলল, তামুক খাবা? খাইনি। দাঁড়াও সাজি। মোর দা কাটা ফরসান, তামাক বড্ড তলব। কিছু নেই, শুধু তামাক আর গুড়। বাজারে তামুকে চুন মেশায়। বলি, হ্যাঁ দাদা ঠাকুর, একটু শুধুও দেখি। কি? সেই ইঞ্জিরি মুই মুখস্থ বলবো। ওভার মানে ওপর, ওয়াটার মানে জল, বার্ড মানে পাখি, আর বালির ইঞ্জিরি স্যান্ড, মাছের ইঞ্জিরি ফ্লাই। কি, মাছের ইঞ্জিরি ফ্লাই নয়? না, তবে কি অ্যান্ট? না, অ্যান্ট মানে পিঁপড়ে। মাছের ইংরেজি ফিশ, মাছের ইংরেজি ফ্লাই। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বলি, হ্যাঁ রে, বয়স হয়েছে আজকাল অনেক, সব কথা ঝক করে মনে পড়ে না, বেসরণ হয়ে যাই। আর তুমি না এলেই তো চর্চা হয় না, সব মুরুক্কু। কার সঙ্গে ইঞ্জিরি বলবো বলো দেখি? আর 1 ডজন ইংরেজি শব্দ বসে বসে আমার জ্ঞান পিপাসু শুভ্রকেশ ছাত্রকে শিক্ষা দিলাম, সেই কাশফুল ফোটা চরে বসে শরতের অপরাহ্নে। আগের শেখা শব্দগুলো একবার সে ঝালিয়ে নিলে মহা উৎসাহে। তারপর সেই বিদ্যার বোঝা বহন করে সেই বছরের মাঘ মাসে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গণেশ দাদা পরলোক যাত্রা করলে। পরবৎসর পুনরায় দেশে ফিরে গিয়ে আর ওকে দেখতে পাইনি। কি বৈষয়িক উন্নতির দিক থেকে, কি ইংরেজি শিক্ষার দিক থেকে গণেশ দাদা সারা জীবন প্রথম সোপানের দিকেই রয়ে গেল। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওর মধ্যে
এমন কিছু ছিল যার সাহায্যে ও সব সোপান অতিক্রম করে আমাদের অনেককে অতিক্রম করে অনেক উঁচুতে গিয়ে পৌঁছেছিল। তাই আজকের দিনে বারবার তার কথাই মনে পড়ে। গল্পটি আপনারা শুনলেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার এবং লাইক করে দেবেন, তাহলে আমার গল্প পড়ার উৎসাহ আরও বাড়বে।